Today's Bangla Television. আসসালামু আলাইকুম, টুডেস বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম। আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে প্রদীপ সম্পর্কিত বিস্ময়কর তথ্য ফাঁস, যা বললেন প্রফেসর আসিফ নজরুল। জানাবো সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন ফাঁস, পত্রিকায় কিভাবে এলো জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর। থাকছে বাইরের জালিয়াতি এখন সংসদে ঢুকে গেছে, মন্তব্য ব্যারিস্টার রুমিন ফারহানার। এছাড়া জানাবো সংসদে প্রশ্ন বিকৃতি রাষ্ট্রবিরোধী অপরাধ, মন্তব্য মির্জা ফখরুলের। রয়েছে ঢাকা 18 আসনে বিএনপির মনোনয়ন কিনলেন বাহাউদ্দিন সাদি। আরও জানাবো বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনীতির জন্য শুভ সংবাদ, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং সবশেষে রয়েছে স্পিডবোটে ভারতে প্রবেশের চেষ্টা, তারা খেয়ে ফিরল 40 চীনা সেনা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গতরাতে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এখানে তা তুলে ধরা হলো। সিনহা হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছিল ওসি প্রদীপ। তার সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্টে। প্রথম তথ্য হচ্ছে প্রদীপের কাছে 7.5 লাখ টাকা দামের একটি ব্যক্তিগত ওয়াল্টার পিস্তল আছে। প্রশ্ন হচ্ছে সে পিস্তল কেনার টাকার জন্য এত টাকা কোথায় পেল? সেই পিস্তল দিয়ে যেসব মানুষকে গুলি করেছে তার হিসেব নাকি জিডি করা আছে। কোথায় এসব জিডি? দ্বিতীয় তথ্য, সে প্রোটোকলের তোয়াক্কা না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করেছে। এই কর্মকর্তাদের নাম কি? প্রদীপের বিভিন্ন হত্যাযজ্ঞ ও দায়মুক্ত থাকার বিষয়ে এদের ভূমিকা কি? তৃতীয় তথ্য সবচেয়ে গুরুতর, তদন্ত কমিটি বলছে যে নিয়ম ও আচরণবিধি ভেঙে একটি বিদেশি দূতাবাসে যোগাযোগ করেছে। আমার প্রশ্ন হচ্ছে একজন সামান্য ওসির সাথে বিদেশি দূতাবাসের যোগাযোগ থাকে কিভাবে? এ দূতাবাসটি কোন দেশের জানতে চাই। প্রদীপের ক্ষমতা, দম্ভ, দায়মুক্তির সাথে দূতাবাসটির সম্পর্ক কি? পৃথিবীর যে কোনো স্বাধীন ও সভ্য দেশে এসব প্রশ্নের উত্তর বের করত সরকার। আমাদেরও এসব উত্তর জানা দরকার। এর সঙ্গে নাগরিকদের নিরাপত্তা শুধু নয়, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। অপরদিকে সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন পত্রিকায় কিভাবে এলো জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্তের প্রতিবেদন নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানা নেই মন্তব্য করে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর সিনহা হত্যার তদন্তের প্রতিবেদন নিয়ে পত্রিকায় কি এসেছে তা কতটা সঠিক আমার জানা নেই। আদালতের নির্দেশে তদন্ত শেষ হওয়ার আগে সেটি পত্রিকায় কিভাবে প্রকাশ হলো তাও আমরা জানি না। এটি যারা প্রকাশ করেছে, তথ্য সরবরাহ করেছে, তারা কাজটি সঠিক করেনি। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি, আর ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখব বলেন মন্ত্রী। হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর সিনহা হত্যার ঘটনায় তাৎক্ষণিক আমরা একটি তদন্ত করেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি ওই রিপোর্ট পর্যালোচনা করবে। যদি আদালত চায় আমরা সেটা দেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গত সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ হোসেন। বাইরের জালিয়াতি এখন সংসদে ঢুকে গেছে, মন্তব্য ব্যারিস্টার রুমিন ফারহানার। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের উত্থাপিত প্রশ্ন বদল ও বিকৃতির অভিযোগ করে দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাইরের জালিয়াতি এখন সংসদে ঢুকে গেছে। বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সংসদ দুটো জিনিসের বাইরে কখনো যেতে পারে না। একটা হচ্ছে সংবিধান, আর একটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বিধি। এই দুটোর বাইরে সংসদে যাওয়ার কোনো অধিকার নেই। এই বইগুলোতে স্পষ্ট বলা আছে যে সংসদ সদস্যরা সংসদে যেসব প্রশ্ন জমা দেবেন, এই প্রশ্নগুলো স্পিকার এবং ডেপুটি স্পিকার চাইলে রাখতে পারেন বা বাদ দিতে পারে, কিন্তু প্রশ্ন বিকৃত বা পরিবর্তন করার ক্ষমতা সংসদের নেই। মুশকিলটা হচ্ছে কি, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে ভোট জালিয়াতি হয়, ব্যাংক ডাকাতি হয়, টাকা পাচারের জালিয়াতি হয়, শেয়ার বাজার জালিয়াতি হয়, এমন কোনো খাত নেই যেখানে জালিয়াতি হয় না। বাইরের জালিয়াতি এখন সংসদে ঢুকে গেছে উল্লেখ করে রুমিন ফারহানা আরো বলেন, সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্যদের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম ওনারা 8টা বা 10টা প্রশ্ন জমা দেন, তাদের সবগুলো প্রশ্নই আসে। আমি রুমিন ফারহানা 50টা প্রশ্ন জমা দেই, কিন্তু আমার প্রশ্ন আসে 8টা থেকে 10টা। কেন আসে সেই খবর আমি নিতে গেলাম। আমাকে ওই অফিস থেকে আনঅফিসিয়ালি জানানো হলো আপনি কিছু সহজ প্রশ্ন দেন। আমি কঠিন প্রশ্ন করি, তাই আমার প্রশ্ন নিতে চায় না স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদে আমরা মাত্র 7 জন বিরোধী দলের সংসদ সদস্য।
এই 7 জনের প্রশ্ন মোকাবেলা করার সাহস, ক্ষমতা বা শক্তি সরকার রাখে না। আসলে জনগণের ভোটে যখন সরকার গঠিত হয় না, তখন তো কোনো জবাবদিহিতার জায়গা থাকে না। তখন জনগণকে তাচ্ছিল্য করা যায়, যা ইচ্ছে তাই করা যায়। রুমিন ফারহানা আরো বলেন, এই সেশনে আমার 7টি প্রশ্ন এসেছে, প্রত্যেকটি প্রশ্ন বিকৃত করা হয়েছে। এই 7টি প্রশ্নই আমি সংসদে সিল এবং সই দিয়ে জমা দিয়েছি। আমি যে প্রশ্ন করেছি তারা তো প্রশ্ন বিকৃত করে অন্য প্রশ্ন ছাপছে। আপনারা বিরোধী দলের কথা বলেন, সংসদে শক্তিশালী বিরোধী দলকে আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদের শক্তি হচ্ছে বিরোধী দল। আমি বলি, বিরোধী দলের সামান্য প্রশ্ন রাখার মতো সাহস আপনারা রাখেন না। কোনটা গণতন্ত্র? কিসের কথা আপনারা বলেন? এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ জাহিদ মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান প্রমুখ। সংসদে প্রশ্ন বিকৃতি রাষ্ট্রবিরোধী অপরাধ, মন্তব্য মির্জা ফখরুলের। সংসদে কথা বলতে দেয়া হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। সেই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্ন বিকৃতির অভিযোগও করেছেন তারা। বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত নির্বাচন যেটা হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি, এটা হচ্ছে একটা তামাশার নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে বিএনপির যে সংসদ সদস্যরা জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন তারা আসলেই ভাগ্যবান মানুষ। পার্লামেন্ট হচ্ছে জনপ্রতিনিধিদের জায়গা। সরকার মনে করে পার্লামেন্ট সবসময় তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। আর যারা তাদের বিরুদ্ধে থেকে সংসদে কথা বলতে চান এসব বিষয় তারা খুব গুরুত্ব দেন না। কিন্তু যখন সরকার এবং সরকার দলীয় সংসদ সদস্যরা কথা বলতে থাকেন তাদের কোনো বাধা দেওয়া হয় না। এই সংসদটা আসলেই যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের জন্য একটি প্রতিষ্ঠান, তখনই নিঃসন্দেহে আমাদের কিছু কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। মির্জা ফখরুল আরো বলেন, সরকারি দল তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, চিরস্থায়ী করার জন্য এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পার্লামেন্ট তৈরি করেছে। সেই পার্লামেন্টে আসলে কি করা হচ্ছে এসব বিষয় নিয়ে কথা বলার জন্যই আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আজকে পার্লামেন্টে যারা বিরোধী দলের সংসদ সদস্য আছেন তাদের ন্যূনতম কথা বলার যে অধিকার, সে অধিকারটুকু দেওয়া হচ্ছে না। সরকার সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে। আমাদের সংসদ সদস্যরা যেসব প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্নগুলো বদলে দেওয়া হচ্ছে। চিন্তা করা যায় না, আজকের সংসদের স্পিকার সহ যখন এসব প্রতারণার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এটাকে আমি কোন ধরনের প্রতারণা বলবো? এসব প্রতারণা করে তারা রাষ্ট্রবিরোধী অপরাধ করছে। ঢাকা 18 আসনে বিএনপির মনোনয়ন কিনলেন বাহাউদ্দিন সাদি। 4 আসনের উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে দলের প্রথম ফর্মটি উত্তোলন করেন ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী হতে আগ্রহী তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদি। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে তিনি বিএনপির নয়াপল্টন অফিসে আসেন। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে উপনির্বাচনের প্রথম ফর্মটি উত্তোলন করেন এই নেতা। এ সময় বাহাউদ্দিন সাদি সাংবাদিকদের বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা 18 আসন উপহার দিতে পারব ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা বরাবরই বলে আসছি যে বিএনপি চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অংশ হিসাবে নির্বাচনে যাচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে দেশের মানুষ তো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তো দেশের মানুষ এই অধিকারটুকু হারাবে। সাদি আরো বলেন, আজকে আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিয়ে ঢাকা 18 আসনের জনগণের কাজ করার সুযোগ করে দেবে। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের করোনার স্বাস্থ্যবিধি মেনে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া অন্য আসনগুলোর মনোনয়ন ফর্ম নিতে প্রার্থীরা আসতে শুরু করেছেন। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনীতির জন্য শুভ সংবাদ, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রতিক উপনির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নিচ্ছে, এটা রাজনীতির জন্য শুভ সংবাদ। বিএনপির ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। বুধবার সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। তিনি বলেন, বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। নির্বাচনী রাজনীতিতে তাদের অংশগ্রহণ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করি। স্পিডবোটে ভারতে প্রবেশের চেষ্টা তাড়া খেয়ে ফিরল 40 চীনা সেনা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চরম উত্তেজনার মধ্যে আরও একবার ভারতীয় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। গত মঙ্গলবার ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে আবারও ব্যর্থ হয়ে ফিরে গেছে চীনা সেনা। সূত্রের খবর, প্যাংগং লেকের পশ্চিম তীর দিয়ে মঙ্গলবার একাধিক স্পিডবোট চেপে চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। লেকে ভারতীয় সেনাবাহিনীর সজাগ পাহারায় ফিরে যেতে বাধ্য হয়েছে
এর আগে গত সোমবার চীনা সেনার 25 থেকে 30 জনের একটি দল মুখের পরই পাহাড় দখলের চেষ্টা করেছিল, কিন্তু সেদিনও পারেনি। ভারতীয় বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে ফিরে যায় তারা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে টুডেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।